ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে যে নেট এক্সামগুলো হয়ে গেল সেগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো আমরা মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোকে সলভ করব। এরকম অনেকগুলো মক টেস্ট একের পর এক আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। অলরেডি আমরা ডিআইগুলো সলভ করা শুরু করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, জুন 2025 ডিআইয়ের যে প্লেলিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে জুনে যেই ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটা দিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলো এসেছে, যেগুলোতে আপনাদের অনেকেরই অসুবিধা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। এবং এখন থেকে আমরা বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, টিচিং, রিসার্চ, এই যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একের পর এক সলভ করব। এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই আমি আপনাদের এক্সপ্লেন করে দেবো যে কোন জিনিসগুলো কেন হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে প্রশ্নগুলো সলভ করছি এগুলো কিন্তু সবই কিন্তু জুন 2025-এ যে প্রশ্নগুলো এসেছিল নেটে বিভিন্ন পেপারে যে প্রশ্নগুলো এসেছিল পেপার 1-এ, সেগুলোকে আমরা সলভ করছি। অলরেডি কিন্তু যে মক টেস্টগুলো করছি তার আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, এবং ডিআই যেগুলো করছি, বিশেষ করে কিউমুলেটিভ ডেটার ডিআই, সেগুলোও কিন্তু আমি দেখবেন হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন জুন 2025 বা মক টেস্ট জুন 2025, এভাবে আমি করে দিয়েছি, আপনাদের প্লেলিস্ট করে দিয়েছি। সেই প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে প্রথম প্রশ্নটা দেখুন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, হোয়াট ইজ এক্সপ্লোরেটরি রিসার্চ। ওকে, তো এখানে রিসার্চের টাইপসগুলো থেকে প্রশ্ন দিয়েছে। তো রিসার্চের অনেক ধরনের টাইপস হয়, যেগুলোর উপর ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করা রয়েছে। তো এখানে যেই টাইপসগুলো আছে সেটা হচ্ছে কি এক্সপ্লোরেটরি আছে, ডেসক্রিপটিভ আছে, আর হচ্ছে এক্সপ্লেনেটরি আছে। তো এই তিন ধরনের রিসার্চ কি সেটা আগে আমরা বুঝি। ওকে, কারো যদি জানা থাকে তারা ভিডিওটাকে পজ করে অ্যান্সারটা করবেন। ওকে, দেখুন, এক্সপ্লোরেটরি রিসার্চ আমরা কখন করব? আমরা যখন কোনো কিছুকে এক্সপ্লোর করতে যাচ্ছি, অর্থাৎ কি, যখন কোনো একটা ঘটনা সম্বন্ধে আমাদের একদম লিটিল নলেজ আছে, মানে একদম অল্প নলেজ আছে, অথবা একদমই নলেজ নেই, তখন আমরা কি করি? এক্সপ্লোরেটরি রিসার্চ করি, এক্সপ্লোর করছি। ওকে, ডেসক্রিপটিভ রিসার্চ কখন করছি? যখন আমরা কোনো কিছুকে শুধু ডেসক্রাইব করছি, কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, শুধু কি করছি? ডেসক্রাইব করছি, তখন হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ। আর এক্সপ্লেনেটরি রিসার্চ, এক্সপ্লেন করছি, এটাকে কি অনেক সময় ক্যাজুয়াল রিসার্চও বলা হয়। তো এই রিসার্চটা কখন হবে? যখন আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশন বের করছি দুটো ভেরিয়েবলের মধ্যে, যেটাকে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চও বলতে পারি। ঠিক আছে, তো এক্সপ্লেনেটরিতে কী হচ্ছে? আমরা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশন বের করছি। ওকে, তাহলে এখানে যেটা রয়েছে যে হোয়াট ইজ এক্সপ্লোরেটরি রিসার্চ, তাহলে কী বলেছে? অপশন দেখুন, প্রথমটা বলেছে ইট ডেসক্রাইব সোশ্যাল সিচুয়েশনস, সোশ্যাল ইভেন্টস, সোশ্যাল সিস্টেমস, সোশ্যাল স্ট্রাকচার এটসেট্রা। দ্য রিসার্চার অবজার্ভ স্টাডিজ অ্যান্ড দেন ডেসক্রাইব হোয়াট ডিড ই ফাইন্ড। সে ডেসক্রাইব করছে। 2 নম্বরটা কি বলছে? ইট স্টাডিজ সাবজেক্ট অ্যাবাউট হুইচ আইদার নো ইনফরমেশন অর দ্য লিমিটেড ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল, যেখানে কি হয় কোনো ইনফরমেশন নেই বা খুবই কম ইনফরমেশন রয়েছে। ইট এক্সপ্লেন দ্য কজ অফ সোশ্যাল ফিনোমেনা ডেসক্রাইবিং দ্য ম্যাগনিটিউড অফ দ্য নেচার অফ ক্রাইমস কমিটেড বাই দ্য ফিমেলস ইন ইন্ডিয়া is one aspect of female crime, but why do not they commit is its explanatory aspect. It is based on common sense knowledge based on the accumulated experience and beliefs of the people. দেখুন, রিসার্চ কখনোই কারো বিলিভের উপর ভিত্তি করে বা কারো হচ্ছে কি কে কি মনে করে, ঠিক আছে, এগুলোর উপর ভিত্তি করে কখনোই কারো হয় না, মানে কমন সেন্সের উপর ভিত্তি করে বা বিলিভের উপর ভিত্তি করে কখনোই রিসার্চ হয় না। তাহলে এক্সপ্লোরেটরি কী হবে? অলরেডি আমরা দেখলাম। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার, যে যখন আমাদের কোনো ইনফরমেশন নেই কোনো বিষয় সম্বন্ধে অথবা লিমিটেড ইনফরমেশন রয়েছে। নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, হোয়াট ইজ এক্সপ্লেনেটরি রিসার্চ, এক্সপ্লেন করতে যাচ্ছি। ওকে, তাহলে অলরেডি আমরা পড়লাম এখানে কি হয়। ওকে, ভিডিওটাকে পজ করে দেখবেন। তো অলরেডি আমরা দেখলাম এক্সপ্লেনেটরি রিসার্চে কী হবে? কজ অ্যান্ড এফেক্ট রিলেশন আমরা এস্টাবলিশ করি। তাহলে এখানে দেখুন কি বলেছে, 1 নম্বর, ইট স্টাডিজ সাবজেক্ট অ্যাবাউট হুইচ আইদার নো ইনফরমেশন অর লিমিটেড ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল, এটা হচ্ছে কী হবে? এক্সপ্লোরেটরি। ইট ডেসক্রাইব সোশ্যাল সিচুয়েশনস, এটাকে কী করছে? ডেসক্রাইব করছে, 2 নম্বরটা। 3 নম্বরটা কী বলেছে? ইট এক্সপ্লেন দ্য কজেস অফ সোশ্যাল ফিনোমেনা ডেসক্রাইব দ্য ম্যাগনিটিউড অ্যান্ড নেচার অফ দ্য ক্রাইমস কমিটেড বাই দ্য ফিমেলস ইন ইন্ডিয়া ইজ ওয়ান
অ্যাসপেক্ট অফ ফিমেল ক্রাইম, বাট হোয়াই ডু দে কমিট ক্রাইম ইটস এক্সপ্লেনেটরি অ্যাসপেক্ট। ইট ইজ বেসড অন কমন সেন্স নলেজ বেসড অন দ্য অ্যাকুমুলেটেড এক্সপিরিয়েন্স অ্যান্ড বিলিভ অফ পিপল। তাহলে বুঝতেই পারছি এক্সপ্লেনেটরি বলেছে, তার মানে কজ অ্যান্ড এফেক্ট আসবে, তার মানে এখানে কোনটা হবে? 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, এই জায়গা থেকে গতবার জুনে যে পরীক্ষা হয়েছে তো অনেক প্রশ্ন, টোটাল 10টা ইউনিক প্রশ্ন ছিল। আপনারা যদি লক্ষ্য করেন প্রায় 5টা 6টা পেপারে এই জায়গা থেকে প্রশ্ন দিয়েছে। সেটা কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সেখান থেকে প্রশ্ন দিয়েছে। তো আমরা এখানে দেখুন কি বলা আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেটাকে সিভি বলা হয়েছে, আর কি দেওয়া আছে? এইচডি দেওয়া আছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। আমাদের কি বলেছে? কম্পিউট মিন অফ ইচ ডেটা সেট অ্যান্ড অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে আমাদের কি বের করতে বলেছে? গড় বের করতে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে প্রত্যেকটা ডেটা সেটের। তার মানে এ একটা ডেটা সেট, বি একটা ডেটা সেট, সি ডি 4টা ডেটা সেট রয়েছে। প্রত্যেকটা ডেটা সেটের যে গড় আসবে তাদের আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড়। ওকে, তো দেখুন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এইচডি আর মিন, এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ওকে, তো সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সমান সমান কি? এইচডি বাই মিন। তার মানে আমরা কি জানি? সিভি সমান সমান এইচডি বাই মিন। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? মিন বের করতে হবে, গড় বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে যদি আমরা নর্মালি করি তাহলে মিন সমান সমান কি হবে? এইচডি বাই সিভি। তাহলে মিন সমান সমান কি? মিন সমান সমান হচ্ছে এইচডি বাই সিভি। ওকে, আপনারা নর্মালি ক্রস মাল্টিপল করেও বের করতে পারেন। কি আসলো? মিন সমান সমান এইচডি বাই সিভি। তাহলে আমি জাস্ট এখানে সূত্রটা লিখে নিলাম, আপনাদের সুবিধা হবে। তাহলে আমরা কি জানি? মিন সমান সমান কি আসলো? এইচডি বাই সিভি। তাহলে এখন আমরা কি করব? এ ডেটা সেটের ক্ষেত্রে মিন বের করব, বি ডেটা সেট, সি ডেটা সেট, ডি ডেটা সেট, প্রত্যেকটা ডেটা সেটের ক্ষেত্রে গড় বের করব। তাহলে দেখুন প্রথমটার ক্ষেত্রে এইচডি কত? স্যার এইচডি হচ্ছে 4 বাই হচ্ছে সিভি। সিভি কত? সিভি হচ্ছে 40/9। 40 কত বলেছে? 40/9। তাহলে 40/9, তাহলে এটা হচ্ছে ভাগ চিহ্ন, 4-এর নিচে ভাগ চিহ্ন রয়েছে। তাহলে ভাগটাকে যদি গুণ করে দেই উল্টে যাবে নিশ্চয়ই। ওকে, তাহলে উল্টে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 9/10। 9/10, আচ্ছা 9/10 মানে আমি বলতে পারি 0.9। আমি কি বলতে পারি? 0.9। তাহলে এটা কি আসলো? এ আসলো। এটা কি আসলো? এ আসলো। তাহলে একই রকমভাবে আমরা বি, সি, ডি বের করব। দেখুন বি কত বলেছে? 5। বি এর ক্ষেত্রে এইচডি হচ্ছে 5 আর গড় কত? গড় হচ্ছে 6.25। 6.25। তাহলে পয়েন্ট যদি তুলে দেই উপরে আসবে 100। ওকে, 25 দ্বারা যদি 100কে কাটি 4, 25 দ্বারা যদি 625কে কাটি 25, 5 দ্বারা 25কে কাটলে 5। তাহলে কত আসলো? 4/5। 4/5কে যদি পয়েন্টে নেন 0.8। ওকে, তাহলে বি আসলো 0.8। এবার দেখুন সি এর ক্ষেত্রে দেখুন এইচডিটা হচ্ছে 14। তাহলে 14/70/3। তারপর সূত্রটা কি? এইচডি বাই সিভি। তাহলে কি হচ্ছে এখানে দেখুন 14 ইন্টু 3/70। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 5। তাহলে 3/5, 3/5 মানে হচ্ছে 0.6। তাহলে সি এর ভ্যালু কত আসলো? 0.6। ওকে, এবার দেখুন কি আছে? এবার হচ্ছে ডি। তাহলে ডি হচ্ছে কত? 16। ডি এর এইচডিটা হচ্ছে 16/160/7। তাহলে এবার এখানে উল্টে দেব, উল্টে দিলে কত হচ্ছে? 7/160। তাহলে 16কে 160 দিয়ে কাটাকাটি করলে 10, তাহলে 7/10। তাহলে 7/10 মানে কি হচ্ছে? 0.7। তাহলে ডি আসলো কত? 0.7। তাহলে আমাদের কি বলেছিল? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, মানে ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোটকে 0.6 মানে সি, তারপরে আসবে কে? ডি, তারপরে আসবে বি, তারপরে আসবে এ। তার মানে সি ডি বি এ, সি ডি বি এ। তার মানে দেখুন 2 নম্বরটা যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য রিস্ক অফ প্লেজারিজম ফর রিসার্চার হু প্লেজারাইজেস? মানে যে রিসার্চার প্লেজারিজম করছে, রিসার্চে কোনো কারচুপি করছে, তাহলে তাদের কি রিস্ক থাকে? ওকে, লসিং অফ দ্য ইন্সপিরেশন, লসিং অফ দ্য অবটেন টাইটেলস, ডিস্ট্রাকশন অফ অবটেন সলিউশন, ডেস্ট্রয়িং দ্য পাবলিক ইমেজ। সরি, সি নম্বরটা ছিল ডিস্ট্রাকশন অফ অবটেন সলিউশন, ডিস্ট্রাকশন বলেছিল।
তাহলে দেখুন কি হতে পারে যদি একজন রিসার্চার প্ল্যাজারিজম করে, অর্থাৎ অন্যের কাজ কপি করে ফেলেছে, তাহলে সেখানে তার কি হতে পারে, কি রিস্ক থাকে। আপনি অন্যের কাজ চুরি করেছেন বা কোনো একজন রিসার্চার অন্যের কাজ চুরি করেছে, তার মানে দেখুন তার পাবলিক যে ইমেজ সেটা নষ্ট হতে পারে। যদি জানাজানি হয় সে পিএইচডি করেছে, পিএইচডিটা চুরি করে পিএইচডি করেছে, যেটা অনেক সময় আপনারা দেখেন। যাই হোক, তো সে পিএইচডিটা কি চুরি করা ডিগ্রি তার মানে কি হচ্ছে, তার পাবলিক ইমেজ তো খারাপ হবে, ডেস্ট্রয়িং দ্য পাবলিক ইমেজ। তাহলে ডি তো হবেই স্যার, তাহলে 1 কেটে দিন, 2 কেটে দিন। এবার কি আছে, বি হবে না সি হবে? বি হচ্ছে লসিং অফ দ্য অবটেইন টাইটেলস, মানে সেই যে টাইটেলটা পেয়েছে, যেমন পিএইচডি হলে আমরা ডক্টরেট পাই। তাহলে আপনি ভাবুন যদি কারো প্রমাণিত হয়ে যায় সে যে কোর্সটা করেছে, সে যে পিএইচডিটা করেছে সেটা হচ্ছে প্ল্যাজারিজম রয়েছে সেটাতে, তাহলে তার টাইটেলটাও কি হতে পারে, টাইটেলটাও চলে যেতে পারে, সেটা নষ্ট হতে পারে, সেটা হারাতে পারে। তাহলে বিও হবে এখানকার সঠিক অ্যান্সার, তার মানে বি অ্যান্ড ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখুন এখানে মিন দেওয়া আছে আর এই ভ্যালুটা দেওয়া আছে 1/n সামেশন x স্কোয়ার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মিন এবং 1/n সামেশন x স্কোয়ারের একটা সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কটা কি দেখুন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র সমান কি, √1/n সামেশন x স্কোয়ার, যেটা দেখুন এখানে দেওয়া আছে 1/x সামেশন x স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। মিউ মানে হচ্ছে মিন, ঠিক আছে, সেটা কি মিউ হচ্ছে মিন, তাহলে মিনের স্কোয়ার, তাহলে তাহলে দেখুন প্রথমটার ক্ষেত্রে এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, √1/n। সূত্র দেখুন, সূত্রে কি দেওয়া আছে, সূত্রে দেওয়া আছে √1/n সামেশন x স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে 1/n সামেশন x স্কোয়ারের ভ্যালু কত, 117 স্যার, বিয়োগ মিউ স্কোয়ার, মিউ দিয়েছে 9, তাহলে 9 স্কোয়ার মানে 81, তার মানে কত হচ্ছে এখানে √36। তাহলে √36 যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত পেলাম, 6 পেলাম। তাহলে এর ভ্যালু কত হচ্ছে, এর সাথে দেখুন সবাই 3টা হচ্ছে, তাহলে এর সাথে 3 হচ্ছে। তাহলে এর সাথে যদি 3 হয় তাহলে আমরা বলতে পারি এর সাথে যদি 3 হয় স্যার অটোমেটিক 2 আউট 4 আউট। এখন দেখুন বি এর সঙ্গে 4ও আছে, বি এর সাথে 1ও আছে, তাহলে বি এর সাথে 4ও আছে, বি এর সাথে 1ও আছে, যেখানে অমিল আছে, যেখানে মিল নেই সেই জায়গাতে চেক করব। যদি বি এর সাথে 4 দু জায়গাতেই থাকতো তাহলে সেটাকে আমরা টেস্ট করতাম না। তখন যেহেতু 1 আর 3-এর মধ্যে দুটোর মধ্যে একটা অপশন হচ্ছে, যদি বি 1 নম্বর অপশনও 4 থাকতো, 2 নম্বর অপশনও 4 থাকতো, বা প্রতিটা অপশনই 1 থাকতো, তাহলে আমি বিটাকে চেক করতাম না, তখন আলটিমেটলি তো 1ই আসবে বা 4ই আসবে। তাহলে যেহেতু আলাদা আছে আলাদাটাকে চেক করব। যেমন এখানে দেখুন 1 আর 3-এ ডিতেও 2 দেওয়া, 3 নম্বরেও ডিতে 2 দেওয়া, তাহলে সেটা চেক করে লাভ নেই। তখন আপনি যখন ডি ক্যালকুলেশন করবেন আলটিমেটলি 2 নম্বরই আসবে, দুটো ক্ষেত্রেই 2 নম্বর আসবে, তাই আপনি বুঝতে পারবেন না। তাই যেটা অমিল আছে সেটা চেক করুন। তাহলে বিটাকে চেক করি, তাহলে একই রকম সূত্র, √1/n সামেশন x স্কোয়ারের ভ্যালু হচ্ছে 200 বিয়োগ মিউ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার মানে 100, তাহলে 200 বিয়োগ 100 মানে 100, তার মানে কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এইচডির ভ্যালু কত হচ্ছে 10 হচ্ছে, তার মানে বি এর সাথে হয়ে যাচ্ছে 1, তাহলে বি এর সাথে 1 মানে কোনটা, 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমাকে আর বাকিগুলো চেক করার প্রয়োজন নেই পরীক্ষায়। ওকে, মনের স্যাটিসফ্যাকশনের জন্যও কিন্তু আর করতে যাবেন না, সময় অযথা নষ্ট হবে। নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, হোয়াট ইজ হিস্টোরিক্যাল রিসার্চ মেথড। দেখুন এগুলো সম্বন্ধে কিন্তু অলরেডি আমরা টাইপস অফ রিসার্চ সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু ডিটেল ভিডিও আছে, এবং একটা ভিডিওতে রিসার্চের আমি ইন্টারনেটের কী কী ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে কিন্তু কভার করেছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এই যে প্রশ্নগুলো আছে এটা কিন্তু মেনলি ফোকাস করেছি হচ্ছে জুন যে পরীক্ষাটা হয়ে গেছে আমাদের জুন 2025-এ, সেটাকে লক্ষ্য করেই আজকের প্রশ্নগুলো কিন্তু আনা হয়েছে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দেখুন হিস্টোরিক্যাল রিসার্চ মেথড কোনটা, হিস্টোরিক্যাল রিসার্চ মেথড আমাকে বলতে হবে, ইট কালেক্ট ফ্যাক্টস বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন, সোর্স অফ ইনফরমেশন ইনক্লুডিং ইন্টারভিউ of experts, surveys, etc. It collects facts of predicting the future, sources of information including questionnaire, telephonic interview, etc. 3 নম্বর বলেছি, it collects facts by going in the past in different periods. Sources of information include written records, newspaper, diaries, letters, travelers' accounts, documents, etc. 4 নম্বর বলেছি, it collects facts by using common sense and also tries to solve practical problems.
সোর্সেস অফ ইনফরমেশন ইনক্লুডেড সার্ভেস অ্যান্ড ইনফরমেশন। তো আমরা একটা জিনিস লক্ষ্য করুন, যেহেতু হিস্টোরিক্যাল রিসার্চ সবসময় কী হবে, পাস্টে কোনো ঘটে যাওয়া ঘটনা যেটা হিস্ট্রিতে কোনো সিগনিফিকেন্স তার রয়েছে, তার যার কি কোনো একটা প্রাসঙ্গিকতা রয়েছে হিস্ট্রিতে, আমাদের হচ্ছে অতীতে সিগনিফিকেন্স রয়েছে যার, সেটাকে নিয়ে আমরা যখন রিসার্চ করি সেটা কি হয়, হিস্টোরিক্যাল রিসার্চ। যেমন আমি যদি বলি যে অসহযোগ আন্দোলনের প্রভাব ভারতবর্ষের স্বাধীনতায় কীরকম পড়েছিল, তাহলে এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঠিক আছে। তো এটা কি হতে পারে, এটা হিস্টোরিক্যাল রিসার্চ হতে পারে, পাস্টের কোনো ইভেন্ট নিয়ে হচ্ছে। তাহলে এখানে কোনটা হচ্ছে আপনারা আশা করি বুঝেই গেছেন, তাহলে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কোশ্চেনেয়ার? ঠিক আছে, দেখুন কোশ্চেনেয়ার কি, ডেটা কালেকশন টুলস, কোশ্চেনেয়ার, তারপর হচ্ছে অবজারভেশন টেকনিক, ইন্টারভিউ, এই টুলসগুলোর উপরও কিন্তু ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে, আপনার সেগুলো অবশ্যই দেখবেন। ওকে, ডিটেলে করা আছে। তাহলে এখানে কী হবে, ইট ইজ ডেটা অ্যানালাইসিস ইনস্ট্রুমেন্ট, ইট ইজ ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, ইট ইজ ডেটা কম্পেয়ারিং ইনস্ট্রুমেন্ট, ইট ইজ অ্যানালাইসিস অ্যান্ড রেজাল্ট ফাইন্ডিং ইনস্ট্রুমেন্ট। তো অলরেডি আমরা দেখলাম, অলরেডি আমি বলেই দিলাম ডেটা কালেকশন টুলস। তো কোশ্চেনেয়ারটা কি, আমাদের ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট মানে যে যন্ত্র বা টুলস। ওকে, নেক্সট বলেছে এই 4টা যে স্টেটমেন্ট আছে এ থেকে ডি পর্যন্ত, কোনটা রিসার্চ এথিক্সকে এক্সপ্লেন করে? রিসার্চ এথিক্স, দেখুন রিসার্চ এথিক্সের উপর ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা দেখবেন। রিসার্চ এথিক্সের উপরও রয়েছে এবং ইউজিসি রেগুলেশন 2018 প্ল্যাজারিজমের উপর ইউজিসি যে রেগুলেশন দিয়েছে 2018-এ, সেটার উপরও রয়েছে। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, এগুলো পরীক্ষায় আপনাদের কাজে লাগবেই লাগবে। ওকে, দেখুন এথিক্সের উপর আছে, কোনটা এথিক্সকে এক্সপ্লেন করে, ইট স্টেটস হাউ টু রাইট এ রিসার্চ রিপোর্ট ফ্ললেসলি। মানে আমরা রিসার্চ রিপোর্ট শেষে যে সবার শেষে যে আমরা রিসার্চ রিপোর্ট লিখি, সেটা কীভাবে ফ্ললেসলি কোনো ত্রুটিপূর্ণভাবে লিখতে পারি, সেটা রিসার্চ এথিক্স বলে। ওকে, ইট গিভস ম্যাথোডোলজি অফ রিসার্চিং উইদিন সোশ্যাল নর্মস। 3 নম্বর বলেছে, ইট প্রোভাইডস এ কমন সেট অফ ডুজ অ্যান্ড ডোন্টস অফ কন্ডাক্টিং অ্যান্ড এথিক্যাল রিসার্চ। মানে এটা রিসার্চ করতে গেলে কোনটা আমাদের করণীয় এবং কোনটা করণীয় না, সেটা সম্বন্ধে আমাদের অবগত করে। ইট প্রোটেক্ট দ্য রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার অফ রিসার্চ পার্টিসিপেশন। দেখুন রিসার্চ এথিক্স কখনোই আমি কীভাবে রিসার্চ রিপোর্ট লিখব সেটাকে কখনোই বলে না, নাকি আমাদের সোশ্যাল নর্মস কি, কোনো একটা ম্যাথোডোলজি যখন আমি করতে যাচ্ছি ম্যাথোডোলজি কী হবে সেটা সম্বন্ধে কোনোদিন আমাদের রিসার্চ এথিক্স বলে না। রিসার্চ এথিক্স কী বলছে, রিসার্চ এথিক্সে কোন কাজটা করা ঠিক কোন কাজটা করা ভুল, তাহলে সি তো হবে, সি তো স্যার হবে। এখন দেখুন সি এর সাথে এ হবে না স্যার, সি হবে, সি এর সাথে ডি হবে না এ হবে। দেখুন সি এর সাথে কিন্তু এ হবে না, কি হবে, ডি হবে। আমার রাইট, রিসার্চ এথিক্সে কী করছে, আমার রাইটটাকে প্রোটেক্ট হচ্ছে। তখন কোন কাজটা করা ঠিক না, আমি কারো কাজ চুরি করছি সেই কাজটা করা ঠিক না, আমার কাজ কেউ চুরি করছে সেটা করা ঠিক না, রিসার্চ এথিক্স বলছে। তাহলে সেটা তো একজন রিসার্চারকে প্রোটেক্টও করছে না, ক্লিয়ার? বা যে পার্টিসিপেন্ট রয়েছে তাকেও প্রোটেক্ট করছে, যারা রিসার্চে অংশ নিচ্ছে তাদেরকেও প্রোটেক্ট করছে। কীভাবে স্যার? তখন রিসার্চ এথিক্সে বলাই হচ্ছে কি কনসেন্টের কথা, সম্মতির কথা, যারা পার্টিসিপেন্ট হবে তাদের সম্মতি নাও। রিসার্চ এথিক্সে বলাই হচ্ছে যারা পার্টিসিপেন্ট হবে তাদের ফুল কনফিডেন্স থাকবে রিসার্চারের ওপর, যে সে তাদের থেকে পাওয়া যে ডেটাগুলো থাকবে বা অ্যান্সারগুলো থাকবে বা রেসপন্সগুলো থাকবে সেগুলোকে কখনো ম্যানুপুলেট করবে না, ঠিক আছে? তো অবশ্যই পার্টিসিপেন্টকে প্রোটেক্ট করছে, তাহলে সি অ্যান্ড ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, বাইনোমিয়াল থেকে প্রশ্ন দিয়েছে, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। তো এন এবং পি এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে যার দ্বারা আমরা মিন বের করতে পারি, গড়। তো সিম্পল জানেন কি, এন আর পিকে গুণ করলেই আমরা গড় পেয়ে যাই, এন আর পিকে গুণ করলে। আর অনেক সময় কিউ প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে 1 - পি। কিউ প্রয়োজন হবে কখন, যদি আমাদের এইচডি বের করতে দেয় বা ভ্যারিয়েন্স বের করতে দেয়, তখন আমাদের কিউ প্রয়োজন হবে। ওকে, দেখুন অলরেডি যেটা দেখলাম মিন সমান সমান কি এন ইন্টু পি। তাহলে দেখুন প্রথমটার ক্ষেত্রে এন হচ্ছে 16, পি হচ্ছে 0.8। তাহলে এই দুটোকে যদি গুণ করি, 16 আর 8কে গুণ করলে হয় 128, তাহলে 1 ঘর দশমিক, তাহলে 12.8। তাহলে এর সাথে কি হচ্ছে, এর সাথে হচ্ছে 3 নম্বরটা, এর সাথে হচ্ছে 3 নম্বরটা 12.8, তাহলে অটোমেটিক দেখুন দুটো আউট হয়ে গেল। এখন দেখুন বিতে আছে 4, বিতে আছে 1, ডিতে দেখুন দু জায়গাতেই 2 আছে, ডি এর সাথে দু জায়গাতেই দেখুন 2 আছে, তাই ডি আমি চেক করবোই না। আমি কি চেক করবো, হয় সি চেক করবো বা বি চেক করবো। তাহলে বি চেক করি। দেখুন
বি কি বলেছে, বি বলেছে 21n আর পি বলেছে 0.6। তাহলে এই দুটোকে যদি গুণ করি, 21 আর 6কে গুণ করলে হয় 126। কত হচ্ছে? 126 হচ্ছে। তাহলে পয়েন্ট এক ঘর, তাহলে 12.6 বি এর সাথে কী হচ্ছে, তাহলে 12.6 মানে বি এর সাথে 4 হচ্ছে, তার মানে 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, হোয়াট ইজ নট এ রিসার্চ, কোনটা রিসার্চ নয়? কি বলেছে? রিসার্চ ইজ এ কেয়ারফুল অ্যান্ড exhaustive. Research is a careful and exhaustive investigation of a phenomena with an objective of advanced knowledge. তাহলে রিসার্চ তো অবশ্যই এটা কেয়ারফুল ইনভেস্টিগেশন, যেখানে তার কিছু কী থাকে, অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য থাকে। ওকে, ইট ইজ আ সিস্টেমেটিক অ্যান্ড অবজেক্টিভ অ্যাটেম্প টু স্টাডি এ প্রবলেম ফর দ্য পারপাস অফ ডিরাইভিং জেনারেল প্রিন্সিপাল। তাহলে রিসার্চে অবশ্যই আমরা জেনারেল প্রিন্সিপাল খুঁজে বের করি, সিস্টেমেটিকভাবে আমরা স্টাডি করি, তার কিছু অবজেক্টিভস থাকে। রিসার্চ ইজ বেসড অন কমন সেন্স নলেজ বেসড অন অ্যাকুমুলেটেড এক্সপিরিয়েন্সেস অ্যান্ড বিলিভস অফ দ্য পিপল। ওকে, 4 নম্বরটা বলেছে ইট ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন টু ফাইন্ড সলিউশন টু এ প্রবলেম। তো কোনটা হবে? তো আমি প্রথমেই আলোচনা করলাম রিসার্চে কি কারো বিলিভ কী আছে সেটা ম্যাটার করে না, আলটিমেটলি আমি কি পেলাম, এভিডেন্স কী বলছে সেটা ম্যাটার করে। কারো বিলিভ কী, কারো কমন সেন্স কী, সেগুলো দ্বারা কখনোই রিসার্চ হয় না। তাহলে বলেছে কোনটা, হোয়াট ইজ নট এ রিসার্চ, তাহলে 3 নম্বরটা বুঝতেই পারছেন, নট এ রিসার্চ। ওকে, তো ভিডিওটা যদি যেন ছোট হয় এর জন্য কিন্তু আমি বেশি সময় দিয়ে বলছি না, আপনারা ভাবুন। যাদের মনে হচ্ছে যে স্যার আমি নিচে করবো, তারা ভিডিওটাকে পজ করে অ্যান্সারগুলো করার চেষ্টা করুন। ওকে, নেক্সট কি বলেছে, সায়েন্টিফিক অবজারভেশন আর বেসড অন, সায়েন্টিফিক অবজারভেশন বেসড অন কিসের উপর হবে? বলেছে ভেরিফিয়েবল এভিডেন্স অর সিস্টেমেটিক বডি অফ প্রুফ দ্যাট ক্যান বি সাইটেড, যেগুলোকে আমরা সাইটেড করতে পারি, অর্থাৎ রেফারেন্সিং দিতে পারি, সাইটেশন করতে পারি। অ্যাকুমুলেটেড এক্সপিরিয়েন্স, প্রেজুডিসেস, বিলিভ অফ দ্য পিপল, বিলিভ কখনো হবে না আর প্রেজুডিস তো হয় না। তাহলে সায়েন্টিফিক অবজারভেশন কী হবে? সবসময় ভেরিফিয়েবল হবে, বা যাকে আমরা প্রুভ করতে পারবো, তাই না? তাহলে 1 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, ক্রাইটেরিয়া অফ হাইপোথিসিস কনস্ট্রাকশন। আমরা হাইপোথিসিস কনস্ট্রাক্ট করব, হাইপোথিসিস তৈরি করব, তার জন্য ক্রাইটেরিয়াগুলো কী থাকবে? ইট শুড ডেসক্রাইব ওয়ান ইস্যু অনলি। যখন আমরা হাইপোথিসিস করছি, পার্টিকুলার একটা হাইপোথিসিসে কী হবে, শুধুমাত্র একটা ইস্যুই ডেসক্রাইব করা হবে। ইট শুড ডেসক্রাইব মেনি ইস্যু। প্রথমটা বলছে, এ নম্বর বলছে একটা ইস্যু, 2 নম্বর বলছে না অনেকগুলো ইস্যু থাকবে। সি নম্বর বলেছে ইট শুড স্পেসিফাই ভেরিয়েবলস বিটুইন হুইচ দ্য রিলেশনশিপ ইজ টু বি এস্টাবলিশ। তার মানে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে, যেগুলো আমরা এস্টাবলিশ করব। ইট শুড বি স্পেসিফিক অ্যান্ড প্রিসাইজ। এটা কী হওয়া উচিত? স্পেসিফিক হওয়া উচিত এবং প্রিসাইজ হওয়া উচিত। ইট শুড বি এম্পেরিক্যালি টেস্টেবল হোয়েদার ইট ইজ রাইট অর রং। তাহলে এটাকে কি আমি টেস্ট করতে পারবো, এটা রাইট হোক বা রং হোক, এটাকে আমি টেস্ট করতে পারবো। দেখুন, হাইপোথিসিস কী হয়, সবসময় একটা ইস্যুকে নিয়ে হয়, সিঙ্গেল ইস্যু থাকবে। কখনোই অনেকগুলো ইস্যু একটা হাইপোথিসিস আমরা করি না। অনেকগুলো ইস্যু থাকলে কী করবো, তার জন্য আলাদা আলাদা হাইপোথিসিস করবো, বাট একটা হাইপোথিসিসের জন্য একটা ইস্যু। তাহলে দেখুন বি হবে না, মেনি ইস্যু হবে না। বি যদি না হয় অটোমেটিক দেখুন তো 3টা অপশন এলিমিনেট করলাম, 1 নম্বর অপশন এলিমিনেট করলাম, 2 নম্বর অপশন এলিমিনেট করলাম, আমরা 4 নম্বর অপশনটাকে এলিমিনেট করে দিলাম। তাহলে এ সি ডি ই, বাকি 4টা দেওয়া আছে, বাকি 4টাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ? রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। ইট এইমস টু ডেভেলপ নিউ থিওরি। রিসার্চ কী করে? থিওরি তৈরি করতে এইম করে। ইট ইজ এ সায়েন্টিফিক প্রসেস। ওকে, লজিক্যাল রিজনিং ইজ ইউজড ইন ডিসিশন মেকিং ডিউরিং রিসার্চ প্রসেস। তাহলে রিসার্চ প্রসেসে কী করি আমরা? লজিক্যাল রিজনিংকে আমরা কাজে লাগাই। হাইপোথিসিস টেস্টিং ইজ ডান ইন এভরি কাইন্ড অফ রিসার্চ, মানে যে কোনো রিসার্চে আমরা কী করি? হাইপোথিসিস টেস্টিং করি। ই নম্বর বলেছি ইট কালেক্টস অ্যান্ড অ্যানালাইজ এভিডেন্স টু ডিরাইভিং ফাইন্ডিংস। তার মানে কী বলছে? এটা কালেক্ট এবং এভিডেন্স কী করে? অ্যানালাইসিস করে, মানে এভিডেন্স বা ইনফরমেশন কালেক্ট করে এবং সেটাকে অ্যানালাইসিস করে যেন আমরা কোনো ফাইন্ডিংস মানে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারি। আচ্ছা, আপনারা বলুন, যখন আমরা রিসার্চ করব সবসময় কি রিসার্চের লক্ষ্য এটাই থাকে যে আমরা থিওরি তৈরি করব? যদি বলে বেসিক রিসার্চের লক্ষ্য কী, তাহলে সেটা অবশ্যই থিওরি তৈরি করা বা ফর্মুলা তৈরি করা, বাট সবসময় সব রিসার্চের লক্ষ্য কোনো থিওরি তৈরি করা না। তাহলে এ নম্বর অপশন হবে না, এ হবে না, তাহলে 2 নম্বরটা অপশন আউট। ইট ইজ সায়েন্টিফিক প্রসেস, অবভিয়াসলি সায়েন্টিফিক প্রসেস, তাহলে বি তো হবে। এবার দেখুন কি বলেছে, লজিক্যাল রিজনিং ইজ ইউজড, অবশ্যই লজিক্যাল রিজনিংয়ে ইউজ করি, বিসি হবে। ডি নম্বর বলেছে
যে সব ধরনের রিসার্চে আমরা হাইপোথিসিস টেস্ট করি, জরুরি না সব ধরনের রিসার্চে হাইপোথিসিস ইউজ হয়। অনেক রিসার্চে সিম্পল রিসার্চ কোশ্চেন ইউজ হয়, হাইপোথিসিস ইউজ হয় না। ওকে, তাহলে ডি নম্বর হবে না। তাহলে বুঝতেই পারছেন বি, সি অ্যান্ড ই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, ইন হুইচ কন্ডিশন কার্ল পিয়ারসেনস কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যান বি ক্যালকুলেটেড। কার্ল পিয়ারসেন মানে হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট। প্রোডাক্ট মোমেন্ট আমরা কখন ক্যালকুলেট করব? তো আপনারা জানেন প্রোডাক্ট মোমেন্টটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, আর র্যাঙ্ক ডিফারেন্সটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। ওকে, তাহলে প্যারামেট্রিক টেস্ট যখন ইউজ হবে তখন ডেটাটা কিসে থাকতে হবে? হয় ইন্টারভেলে থাকতে হবে বা রেশিওতে থাকতে হবে। স্কেলে কি থাকতে হবে? হয় ইন্টারভেল স্কেলে থাকতে হবে অথবা রেশিও স্কেলে থাকতে হবে যখন আমরা প্যারামেট্রিক টেস্টের কথা বলছি। যেহেতু কার্ল পিয়ারসেনের প্রোডাক্ট মোমেন্ট প্যারামেট্রিক টেস্ট, তাই এটাকে এখানে ডেটাটা অবশ্যই ইন্টারভেল বা রেশিও স্কেলে থাকতে হবে। ওকে, তাহলে এখানে কি বলেছে? ইট মিনস দ্য বোথ অফ দ্য ভেরিয়েবলস আর ইকুয়াল। তাহলে দুটো ভেরিয়েবল ইকুয়াল জরুরি না। ইফ ওয়ান ভেরিয়েবল ইজ মেজার্ড ইন ইন্টারভেল স্কেল অ্যানাদার ভেরিয়েবল মেজার্ড ইন অর্ডিনাল স্কেল। একটা ভেরিয়েবল বলছে ইন্টারভেল আর একটা ভেরিয়েবল বলছে অর্ডিনাল। না, অর্ডিনাল স্কেলে থাকলে কখনোই আমরা কার্ল পিয়ারসেনের যে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন আছে, যেটা প্যারামেট্রিক টেস্ট, আমরা ইউজ করতে পারি না। তাহলে বি তো হবে না, এও হবে না। তাহলে দেখুন অলরেডি দুটো অপশন আউট হয়ে গেল। এখন কি বলেছে? ইফ দেয়ার ইজ এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। অবশ্যই আমরা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন এবং হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স কোরিলেশন, এই দুটোই হচ্ছে কি লিনিয়ার কোরিলেশনের মধ্যে পড়ে। তাহলে সি নম্বর হবে। ইফ ডেটা ইজ অবটেন ইন ইন্টারভেল অর রেশিও স্কেল ফর বোথ দ্য ভেরিয়েবলস। অবশ্যই যদি ডেটাটা কি হয় ইন্টারভেল বা রেশিও স্কেলে থাকে তাহলেই আমরা এটাকে ইউজ করতে পারবো। তাহলে সি ডি হবে। ই নম্বর বলেছে ইফ দ্য ডাইরেকশন রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস ইজ নোন। যদি বলেছে ডাইরেকশন জানা থাকে তখনই আমরা ইউজ করতে পারি। না, জরুরি না ডাইরেকশন জানা থাকবে। ডাইরেকশন জানলেই যে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো তা না। ডাইরেকশন যদি অজানা থাকে, এর জন্যই তো এটার ভ্যালু -1 থেকে +1 মধ্যে আসছে। আমি জানি না -1 আসবে না +1 আসবে, -1ও আসতে পারে +1ও আসতে পারে। -1ও এক ধরনের ডাইরেকশন, যে রিলেশনটা হচ্ছে উল্টো রিলেশন বা হচ্ছে নেগেটিভ রিলেশন। পজিটিভ রিলেশন মানে হচ্ছে একজন বাড়লে একজন বাড়ে, আরেকজন কমলে আরেকজন কমে। তাহলে এটা কি জরুরি না আমাকে রিলেশনটা কীরকম জানতে হবে, ডাইরেকশন জানতে হবে। তাহলে ই নম্বর হবে না, তাহলে সি আর ডি শুধু হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে। বিভিন্ন ধরনের রিসার্চ বলেছে এবং কি কোন সিচুয়েশনে ইউজ হবে সেটা বলেছে। রিসার্চার কন্টিনিউস ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস টিল দ্য স্যাটিসফ্যাক্টরি ফাইন্ডিংস আর ডিরাইভড। তার মানে রিসার্চার ততক্ষণ ডেটা কালেক্ট করতে থাকবে যতক্ষণ না তার স্যাটিসফাইড হবে, সে ডেটাকে ডিরাইভ করার মাধ্যমে সে স্যাটিসফ্যাকশন আসবে, ততক্ষণ সে কী করতে থাকবে? ডেটা কালেক্ট করতে থাকবে এবং অ্যানালাইসিস করতে থাকবে। স্টাডি অফ চেঞ্জ ইন ইমোশনাল ম্যাচুরিটি অফ দ্য স্টাডিজ উইথ প্যাসেজ অফ টাইম। মানে সময়ের সাথে সাথে আমাদের ইমোশনাল ম্যাচুরিটি কীরকম চেঞ্জ হচ্ছে সেটাকে বলেছে। তো এটা কী ধরনের রিসার্চ? অলরেডি পড়িয়েছি টাইপস অফ রিসার্চে। স্টাডি অফ দ্য এফেক্ট অফ ওয়ান ভেরিয়েবল অন দ্য ভেরিয়েবল অফ কন্ট্রোল সিচুয়েশন। তাহলে এটাও জানেন যখন আমরা এফেক্ট দেখি একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের উপর কী করছে কন্ট্রোল সিচুয়েশন, সেটা কী ধরনের রিসার্চ হবে? স্টাডি অফ দ্য সোশ্যাল প্রবলেমস ফেসড বাই ওয়ার্কিং ওমেন। ওকে, তাহলে কোনটা কী ধরনের রিসার্চ? দেখুন সময়ের সাথে সাথে কী পরিবর্তন আসে সেটা অবশ্যই কী হবে? ডেভেলপমেন্টাল রিসার্চ। বি এর সাথে 3। ওকে, বি এর সাথে 3। এবার দেখুন স্টাডি অফ এফেক্ট, একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে কীভাবে প্রভাবিত করছে, তাহলে সেটা কী হবে? এক্সপেরিমেন্টাল রিসার্চ। সি এর সাথে 2, তাহলে সি এর সাথে 2। তাহলে এটা 3 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।